তোমার এখনো মনে আছে সে ছোট্টবেলায় আইসক্রিমের জন্য বায়না ধরতাম আর তুমি আইসক্রিম নিয়ে আসতে? যতক্ষণ না আইসক্রিম পাই ততক্ষণ কান্না করতেই থাকতাম। তোর কান্না কেন জানি সহ্য করতে পারতাম না, তাই হয়তো এত পাগলামি করতাম। যাক, সেসব কথা সন্ধে হয়ে আসছে, চল উঠি। চলো। দুজনে বাসায় চলে আসি। রাতটা আমার কাটে নির্ঘুম ভাবে। কখন সকাল হবে, কখন অনু ভার্সিটি যাবে, কখন আমি ওকে সারপ্রাইজ দেব, এইসব ভেবে সকালবেলা আমার ঘুম ভাঙে অনু ডাকে। আমি অনুর দিকে অপলক দৃষ্টি তাকিয়ে থাকি। অনু লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে বলে, তাড়াতাড়ি আসেন, নাস্তা রেডি। অনু এই কথা বলে রুম থেকে বেরিয়ে যায়। আমি ফ্রেশ হয়ে এসে অনুর সাথে নাস্তা খেতে বসি আর বলি, কিরে ক্লাসে যাবি না? হ্যাঁ, এই তো একটু পর। কেন? আমি তোর সাথে যাব। কেন? গেলেই দেখবি। কি এখন বলো? না, সারপ্রাইজ। কার জন্য আর কিসের সারপ্রাইজ? সেটা তো বলা যাবে না ম্যাম, আগে ভার্সিটিতে যাই, তারপর তুই নিজেই দেখবি। আচ্ছা ঠিক আছে। এই বলে অনুর রুমে গিয়ে একটু ডায়েরি আর পেন নিল, সাথে নিল আর নিজের পাসটাও নিল। ড্রাইভার চাচাকে আসতে দিইনি, আমি নিজে ড্রাইভ করছি। সামনে বসে ভাবছে কি হতে পারে অনেকের দেওয়া সারপ্রাইজ, যেটাও বাসায় বললো না। আচ্ছা এমন কিছু হবে না তো যে আমি সহ্য করতে পারবো না বা মেনে নিতে পারবো না? অন্যদিকে আমি ভাবছি, আর একটু অপেক্ষা কর, সব জানতে পারবি। এতদিন পর তোর অপেক্ষার প্রহর শেষ হবে রে পিচ্ছি বউ। হ্যাঁ, তুই তো আমার বিয়ে করা পিচ্ছি বউ। আর অপেক্ষা করাবো না তোকে, সব অপেক্ষার অবসান এইবার ঘটবে। অনেকের দেওয়া সারপ্রাইজটা আসলে ঠিক কি হতে পারে যার জন্য অনেক আজকে এত খুশি? ওর মুখ দেখে তো মনে হচ্ছে ওর জীবনে ভালো কিছু ঘটেছে, যার জন্য ও আমাকে সারপ্রাইজ দিতে চায়। কিন্তু ওর দেওয়া সারপ্রাইজটা কি আমি সহ্য করতে পারবো? এইসব ভাবতে ভাবতে আমি আনমনা হয়ে বাইরে তাকিয়ে থাকি। এদিকে আমি বারবার হর্ন বাজিয়ে যাচ্ছি, সেদিকে অনুর কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার ভাবনায় মগ্ন হয়ে আছে। আমি বুঝতে পারি অনু কোনো ব্যাপার নিয়ে ভীষণ চিন্তায় আছে। তাই আমি অনুকে আলতো করে একটা ধাক্কা মেরে বলি, কিরে অনু, অনেকক্ষণ হলো ভার্সিটিতে এসেছি, সেই কখন থেকে হর্ন দিয়ে যাচ্ছি, তুই কি কিছুই শুনতে পাচ্ছিস না নাকি? কি এমন ভাবছিস যে এত জোরে হর্ন দিতে চাও সেটা তোর কানে যাচ্ছে না? না কিছু না, এমনি কিছু ভালো লাগছে না। তো আমি কি গাড়িটা ব্যাক করে বাসায় নিয়ে যাবো? তো যখন ভালো লাগছে থাক, আর ক্লাস করার দরকার নেই। সেটা কিভাবে হয়? ভার্সিটিতে এসে ক্লাস না করে চলে যাব? একটু কষ্ট করে ক্লাসটা করেই যাই। ঠিক আছে, আয়। হুম। একটু সাবধানে নামবি। আচ্ছা। আমি ওনার হাতটা ধরে গাড়ি থেকে নামিয়ে অনুকে ওর ক্লাসে দিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে যাই। তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? তুই ক্লাসে বস, আমি একটু আসছি। ওইদিকে প্রিন্সিপাল স্যারের কক্ষ? হ্যাঁ, আমি স্যারের সাথেই কথা বলতে যাচ্ছি। স্যারকে তুমি কিভাবে চিনো আর স্যারের সাথে তোমার কিসের দরকার? সেটা একটু পরে বুঝতে পারবি, তুই ক্লাসে বস। আমি ক্লাসে বসে ভাবছি অনেক আসলে ঠিক কি জন্য এখানে এসেছে। এমন সময় যিনি এসে আমাকে বলে, কি রে অনু, কি ভাবছিস? তখন থেকে দেখে যাচ্ছি কোনো সাড়াই তো দিচ্ছিস না। ও তুই? হ্যাঁ আমি। কি ভাবছিলি তুই? আর তোকে এত আনমনা লাগছে কেন? কি হয়েছে? না রে কিছু না, মাথায় একটু ব্যথা করছে। ওহ, এটা ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। একটু পর প্রিন্সিপাল স্যার ক্লাসে এসে সবার উদ্দেশ্যে কিছু কথা বলেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই ভার্সিটিতে ম্যাথের নতুন স্যার জয়েন করবেন। আমরা সবাই স্যারকে সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে শ্রদ্ধা জানাবো। আর মনে রাখবে, স্যারকে কোনোভাবেই যেন অপমানিত হতে না হয়। আজ স্যারের কথা মনোযোগ দিয়ে শুনবে। বুঝতে পেরেছো তো কি বললাম? জি স্যার। এক্সকিউজ মি স্যার, আপনি একটু ভিতরে আসুন। এরপর আমি এসে ক্লাসে প্রবেশ করি। তখন প্রিন্সিপাল স্যার আবার বলেন, ইনি হলেন তোমাদের নতুন ম্যাথ টিচার, ইমতেহান মাহমুদ অনিক। অনেককে দেখে আমি এতটাই অবাক হই যে খুশিতে আমার চোখে পানি চলে আসে। তবু অনেকের উপরে হালকা অভিমান নিয়ে মুখ ভার করে ক্লাসে বসে থাকি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? জি স্যার ভালো। তাহলে স্যার আপনি ক্লাস নিন, আমি আসছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পর অনেক এক এক করে সবার সাথে পরিচিত হয়। শেষে অনুকে জিজ্ঞেস করে, তখন অনু ওর পরিচয় দেয় কিছুটা রাগী ভাব নিয়ে। এমনভাবে কথা বলে যেন সে অনেককে আজই প্রথম দেখছে।
এরপর অনেক সবার সাথে কিছুটা সময় গল্প করে কাটিয়ে দেয়। এরপর অনেক ক্লাস নেয়। প্রথম দিন তাই একটু পড়াশোনার দিকে সবাইকে নজর দিতে বলে আর এই ভার্সিটি সম্পর্কে কিছু আলোচনা করে সবার থেকে জেনে নেয়। ক্লাস শেষ করে অনু কিছু না বলেই চিনিয়াকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। অনেক কিছু বলতে যাবে সেই সময়টাই অনু ওকে দেয়নি, রাগ নিয়ে বেরিয়ে যায়। অনু আর চিনিয়া কিছুক্ষণ একসাথে বসে গল্প করে। ঠিক তখনই অনেক এসে ওদের সামনে দাঁড়ায় আর বলে, তো মিসেস ইমতেহান মাহমুদ, কেমন দিলাম আজকে সারপ্রাইজটা? কি হলো, চুপ করে আছো কেন? আমি কি অন্যায় করেছি কোনো? তুমি আমার সাথে কথা বলবে না? দেখো অনু, আমি তো তোমাকে খুশি দেখতে চেয়েছিলাম, তাই আজ এইভাবে তোমাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করি। বিশ্বাস করো, আমি তোমাকে একটুও কষ্ট দিতে চাইনি। ঠিক আছে, তুমি যদি না চাও তাহলে আমি এই জব ছেড়ে সিলেটে চলে যাব। অনেকেই বলেছেন স্যার আপনি আর না, কি ভাবেন নিজেকে আপনি, আর আমাকেই বা কি ভাবেন? আজ এতগুলো দিন পেরিয়ে এসে আপনি আমাকে সারপ্রাইজ দিচ্ছেন কেন? কি চাই আমি আপনার কাছে? আমি তো আপনার কেউ না, তাহলে আপনি কেন এখানে এসেছেন? আমি তো আপনাকে এখানে আসতে বলিনি। ফিরে যান না আপনার ওই জীবনে যেখানে আমার কোনো মূল্য নেই, কোনো কালেই ছিল না। আমি এখানে ভালো আছি, শুধু শুধু কষ্ট করে এখানে কেন আসলেন? আমি জানি অনু, আমার উপর তোমার অনেক রাগ অভিমান, কিন্তু তুমি সেদিন আমাকে ভুল বুঝেছিলে, আমাকে কিছু বলার সুযোগও দাওনি তুমি। আমি সেদিন ঠিকই ভেবেছিলাম, আমি কোনো ভুল দেখিনি, আর ভাবিনি যে আমি তোমাকে ভুল বুঝবো। হো সরি, আপনাকে ভুল বুঝবো। বাহ অনু বাহ, আজ আমি তোমার এতটা বড় হয়ে গেলাম। আমি ভেবেছিলাম আজকে তোমাকে এই সারপ্রাইজটা দিয়ে তোমার সাথে কিছু সময় একা কাটাবো বলে, তোমার সেদিনের দেখা সেই ভুলটা ভাঙিয়ে দেবো বলে, কিন্তু না, তুমি সেই সুযোগটাই তো আমাকে দিচ্ছ না। প্লিজ একবার আমার সাথে চলো, আমার তোমার সাথে অনেক কথা আছে। সরি, আমি কোথাও যাব না, আমাকে বাসায় যেতে হবে। যিনি এতক্ষণ নীরব শ্রোতার মতো ওদের কথা শুনেই যাচ্ছে, কিছুই বুঝতে পারছে না। অনু, ইনি কে? তোর সাথে এনার কি সম্পর্ক? আর ইনি তোকে মিসেস ইমতেহার আহমদ বলে কেন ডাকলেন? কি রে, উত্তর দে, কথা বল আমার সাথে, আমি কিছু জিজ্ঞেস করছি তোকে। কেউ না, উনি আমার কেউ হন না, কোনো সম্পর্ক নেই আমার ওনার সাথে, কোনো সম্পর্ক নেই। অনু জিনিয়াকে জুড়ে ধাক্কা দিয়ে দৌড়াতে দৌড়াতে রাস্তায় চলে। কোনো দিকেই খেয়াল না থাকায় খুব জোরে একটা ধাক্কা দেয়, রাস্তার পাশে পড়ে থাকে। ধাক্কা খাওয়ার সাথে সাথেই অনেক বলে জোরে একটা চিৎকার দেয় আর সাথে সাথেই জ্ঞান হারায়। অনেক ওর গলার আওয়াজ শুনে খুব দ্রুত সেখানে গিয়ে দেখে অনুর সারা শরীর রক্তে মাখামাখি আর অচেতন অবস্থায় পড়ে আছে। অনেক ওকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দেয়। জিনিয়াও যায়। অনেক গাড়ি ড্রাইভ করছে আর বিড়বিড় করছে। তোমার কিচ্ছু হবে না অনু, কিচ্ছু হবে না, আমি তোমার কিছুই হতে দেবো না, আমার প্রাণ থাকতেও না। জিনিয়ার কোলে মাথা রেখে আছে অনু, আর জিনিয়া বলছে, কেন এমন পাগলামি করলি অনু? কি এমন কষ্ট তোর যার জন্য এইভাবে ছুটতে ছুটতে রাস্তা পার হচ্ছিলি? এমন কেউ করে? অনেক ওকে গাড়ি থেকে নামিয়ে কোলে নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে। ডাক্তারকে ডাক দেওয়ার পর ডাক্তার আসে। ডক্টর, ডক্টর যে করে হোক আমার অনুকে বাঁচান, ওর কিছু হলে আমি বাঁচতে পারবো না। ও যে সবকিছু, আমার হৃদয়ের স্পন্দন। প্লিজ ডক্টর, প্লিজ ডক্টর, ওকে বাঁচান প্লিজ। যত টাকা লাগে আমি দেবো, তবুও আপনি ওকে বাঁচিয়ে তুলুন ডক্টর, প্লিজ প্লিজ ডক্টর। নার্স, এখনই ওটির ব্যবস্থা করুন। ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে পেশেন্টকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। গো ফাস্ট। ডাক্তার অনুকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় আর ওদেরকে বাইরে অপেক্ষা করতে বলে। একজন নার্স এসে অনেককে একটা কাগজ দেয়। আপনি রোগীর কি হন? হাজবেন্ড। এই কাগজে সই করুন। অপারেশন চলাকালীন সময় পেশেন্টে কিছু হলে এই হাসপাতাল বা ডাক্তার কেউ দায়ী থাকবে না। ঠিক আছে দিন, আমি সই করছি। নার্স চলে যায়। তখন জিনিয়া বলে, স্যার আপনি শান্ত হন, ওর কিছু হবে না, ও ঠিক হয়ে যাবে। আল্লাহ ওকে এইভাবে আমাদের থেকে কেড়ে নিতে পারেন না। ওর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার উপর ওর অনেক অভিমান জমে আছে, আমি জানি, কিন্তু আমি এটাও জানি ওর আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আমার একটা ভুলের সাজা ও এইভাবে আমাকে দিতে পারে না। ও কেন বোঝে না ওকে ছাড়া যায় আমি বড্ড অসহায়।
আপনি কাঁদবেন না স্যার, ছেলেদের এইভাবে কাঁদা সাজে না। আপনাকে সুস্থ হতে হবে স্যার। আমি আজও জানি না আপনার সাথে অনুর কি সম্পর্ক। অনুর মুখে কোনোদিনও আপনারা শুনিনি, সেটা না শুনেছি অনেকবার, তবে আপনাদের মাঝে কি সম্পর্ক জানতাম না। তবে আজ আমি বুঝতে পারলাম আপনার স্বামী স্ত্রী। আর আমি এতক্ষণ এটা বুঝতে পেরেছি যে আপনি অনুকে খুব ভালোবাসেন, আর সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না স্যার। আপনি নিজেকে শক্ত রাখেন, দেখবেন অনু ঠিক সুস্থ হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তাই যেন হয় জিনিয়া, আমি ওকে সত্যি অনেক ভালোবাসি। হঠাৎ অপারেশন থিয়েটার কক্ষের আলো নিভে গেল আর ডক্টর বাইরে বেরিয়ে এলো। ডক্টরের মুখটা মলিন হয়েছিল। অনেক বুঝতে পারলো যে অপারেশন শেষ। ও দৌড়ে ডক্টরের কাছে যায়। ডক্টর সাহেব, ওর কি অবস্থা? ও ঠিক আছে তো? কিছু তো বলুন ডক্টর, কি হলো? আপনি চুপ করে আছেন কেন? অপারেশন সাকসেসফুল, তবে তবে কি ডক্টর? প্লিজ চুপ করে থাকবেন না, প্লিজ। দেখুন মিস্টার অনিক, উনি মাথায় খুব বেশি আঘাত পেয়েছেন, যার ফলে ওনার মাথায় বেশি চাপ লাগে। উনি সুস্থ হবেন, তবে মানসিকভাবে কিছুটা ডিপ্রেশনে ভুগবেন। কি বলছেন ডক্টর এসব? ওকে পুরোপুরি ঠিক হতে পারবে না? হতে পারবেন, তবে অনেক সময় লাগবে। ওনাকে বেশি দুর্বল হতে দিবেন না। সবসময় খেয়াল রাখবেন যাতে উনি হাসি খুশি থাকেন। ওনাকে প্রচুর টাইম দিবেন আর একটু যত্ন নেবেন। ধীরে ধীরে উনি ওই চাপটা কাটিয়ে উঠবেন, আমার বিশ্বাস। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। এখন ওনাকে কেবিনে শিফট করা হবে। 2 ঘন্টা পর জ্ঞান ফিরবে। আপনি চাইলে একটু পর ওনার সাথে দেখা করতে পারেন। ওকে। বলেছিলাম না স্যার, ওর কিছু হবে না। আপনি শুধু শুধু এত টেনশন করছিলেন। আপনি বরং এখন ওর কাছে যান। আমি আন্টিকে কল করে বলছি অনু অপারেশন ঠিকঠাক মতো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। জিনিয়া কল দেয় অনুর আম্মুর কাছে। হ্যালো আন্টি, আপনি চিন্তা করবেন না, অপারেশন সাকসেসফুল হয়েছে আর অনুর এখন ঘুমোচ্ছে। আপনি চাইলে বিকেলে একবার আসবেন, আর ও অনেক স্যার তো আছেই ওনার সাথে। আচ্ছা মা, আমি আসবো। আমার অনুর খেয়াল রেখো। আমি বরং তোমাদের জন্য হালকা নাস্তা নিয়ে আসছি। আন্টি কিচ্ছু লাগবে না, আমরা বাইরে থেকে আনিয়ে নেব। চুপ বেয়াদব মেয়ে, বড়দের কথা অমান্য করতে নেই। আচ্ছা আন্টি, আপনার ইচ্ছা। আমি যে আপনার কথা ফেলতে পারি না সেটা আপনি ভালো করেই জানেন। আন্টি একটা কথা ছিল, জানার ছিল। হ্যাঁ মা, বল। আন্টি আপনি কি জানতেন যে ইমতেহান মাহমুদি অনিক স্যার আর উনি আজ আমাদের ভার্সিটিতে জয়েন করবেন? হ্যাঁ মা, জানতাম। আর ওই জন্যই তো অনুকে এই ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য জোর করছি। কিন্তু আন্টি কেন? আমি এসে তোকে সবটা বলবো, তুই একটু অপেক্ষা কর। আচ্ছা আন্টি, রাখি তাহলে। আর আপনি সাবধানে আসবেন। হ্যাঁ মা, আসবো, তুই চিন্তা করিস না। আচ্ছা আন্টি, রাখছি, বাই। কল কেটে জিনিয়া ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ও সারা গায়ের রক্ত এতক্ষণে জমাট বেঁধে গেছে, সেটা ধুতেই ওয়াশরুমে যায়। একটা কেবিনে অনুকে নিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। অনেকে ওর মাথার কাছে একটা চেয়ার টেনে বসে, অনুর মাথায় হাত বোলাতে থাকে আর নিজে নিজে বলে ওঠে, আজ আমার জন্য তোর এই হাল। আমি তোর ক্ষতি করতে চাইনি অনু। আমি বুঝতে পারিনি আমার উপর রাগ করে তুই এমনভাবে রিয়েক্ট করবি। তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। তোর সাথে অনেক কথা আছে, অনেক কিছু বলার আছে তোকে। সবটা যেটা তুই আর আমার উপর রাগ করে থাকতে পারবি না। কিছুক্ষণ পর অনুর জ্ঞান ফিরে। অনু খুব জোরে চিৎকার দিয়ে ওঠে। অনেককে দেখে আরো বেশি রেগে যায়। অনু চিৎকার শুনে জিনিয়া দ্রুত কেবিনে ঢুকে দেখে অনু অনেককে নানা রকম ভাবে অপমান করছে আর কথা শোনাচ্ছে। কথাগুলো ছিল এরকম, আপনি এখানে কেন? কি চান আমার কাছে? চলে যান এখান থেকে, আমার সাথে কোনো কাজ নেই আপনার। আমি আপনার কেউ না, চলে যান আপনি এখান থেকে। আমি আপনাকে সহ্য করতে পারছি না। আর আপনি আমার গায়ে হাত দিলেন কোন সাহসে? কোন অধিকারে আপনি আমাকে স্পর্শ করছেন? আপনার তো সাহস বেড়েই গেছে দেখছি। চলে যান এখান থেকে, আমি আপনার মুখও দেখতে চাই না আর।
প্লিজ অনু, শান্ত হও। এভাবে পাগলামি করো না। তুমি এখন অসুস্থ। প্লিজ অনু, নিজের জন্য হলেও একটু শান্ত হও। আপনি কি যাবেন নাকি আমি? ওকে, তুমি যা চাও তাই হবে, কিন্তু সেটা তোমার সুস্থ হওয়ার পর। এই বলে অনেক বাইরে বেরোয় আর জিনিয়া কেবিনে যায়। জিনিয়া অনুকে অনেক কষ্টে শান্ত করে ঘুম পাড়িয়ে দিয়ে অনেকের কাছে যায়। তারপর জিনিয়া অনেককে বলে, স্যার আপনি মন খারাপ করবেন না, ডাক্তার কি বলেছিলেন মনে আছে নিশ্চয়? এর জন্য কিছু বলিনি। আমি জানি ওর ভুলটা একদিন ভাঙবে আর ও আমার কাছে ফিরবে। ও নিজে এসে বলবে, অনেক দেখো আমি তোমার পিচ্ছি বউ, তোমার কাছে ফিরে এসেছি আমি। পিচ্ছি বউ মানে? হ্যাঁ রে মা, পিচ্ছি বউ। আমি কিছুই বুঝতে পারছি না, এই নামটা আগে কখনো ওনার মুখে শুনিনি। তাহলে শোন মা, সে অনেক বছর আগের কথা। আপু মানে অনেকের আম্মুর বিয়ের পর যেদিন অনেক পৃথিবীতে আসে, সেদিন আমি আপুকে বলেছিলাম, আপু তোর ছেলেটা না খুব কিউট হয়েছে, দেখতে একদম তোর মতো, কি সুন্দর করে আমার দিকে তাকিয়ে আছে আর আমাকে খালামণি খালামণি বলে ডাকছে। বাহ বাহ, দেখে তো মনে হচ্ছে আমি ওর মা না, তুই ওর মা। কি রে, আমার ছেলেটাকে কেড়ে নিতে চাচ্ছিস নাকি তুই? ধুর, আপু কি যে বলিস, আমি তোর ছেলেকে নিব না। তবে আমার যেদিন মেয়ে হবে সেদিন তোর ছেলেকে আমার মেয়ের জামাই বানাবো। ও মা, কি প্ল্যান তোর? এখনো তোর বিয়েই হলো না আর তুই মেয়ে বানিয়ে আনলি কোথায় থেকে, তাও আমার ছেলের বউ হিসেবে? আপু সিরিয়াসলি বলছি, বিয়ে হয়নি তো হবে, আর মেয়েই হবে দেখিস। কারণ তোর ছেলেকে আমি অন্য কারো জামাই হতে দেখতে পারবো না, ও শুধু আমার মেয়ের জামাই হবে। আচ্ছা আচ্ছা, সে না হয় তোর মেয়ে আসলেই হবে। এখন আপাতত এসব কথা বন্ধ কর, আমার ছেলেকে তুই তোর জামাই বানিয়ে নিস। থ্যাংক ইউ। হয়েছে, এবার খুশি তো? খুব খুশি। এরপর দেখতে দেখতে আমার বিয়েটাও হয়ে যায়। অনেককে ফেলে ঢাকায় আসার কোনো ইচ্ছাই ছিল না আমার, কিন্তু নিজের সংসারটাও দেখতে হবে, তাই একরকম বাধ্য হয়েই ঢাকায় আসা। এরপর আর সিলেটে যাওয়া হয়নি, নানা রকম কাজের ব্যস্ততা আর সংসার সামলিয়ে সময় হয়ে ওঠেনি সিলেট যাওয়ার জন্য। আপু অনেকবার যেতে বলেছিল, কিন্তু কাজের চাপ আর অন্যান্য ঝামেলায় সম্ভব হয়ে ওঠেনি। যখন অনেকের 6 বছর পূর্ণ হয়, তখনই আমার মেয়ে অনুর জন্ম হয়। আমি তো খুশিতে আত্মহারা হয়ে যাই। আপুকে বলি, দেখ আপু, আমার মেয়ে হয়েছে, তোর ছেলেকে তো এবার সত্যি আমার মেয়ের জামাই হয়ে গেল রে। আপু তখন সে কি হাসি বলার বাইরে। অনেকের নামের সাথে মিলিয়ে আমার মেয়ের নাম রাখি অনু। দেখতে দেখতে অনুও হাঁটতে শিখে, আধো আধো কথা বলতে শিখে। তারপর একদিন আপু বলে, কি রে, মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, এবার ওকে আমার ঘরে বউ করে নিয়ে আসি, কি বলিস? তাই তো আপু, অনুটা খুব দুষ্টু হয়েছে, রোজ রোজ এত এত বায়না করে বসে। করবই তো, আমার বৌমা বলে কথা। যাকগে শুন, পরশুদিন তো ঈদ, সিলেটে চলে আয়, একসাথে কাটাই এবছরের ঈদ। হ্যাঁ, আমারও ইচ্ছা আছে, দেখি অনুর আব্বু কি বলে। উনি যেতে বললে আমরা কালকেই রওনা দেব। আচ্ছা রাখি তাহলে। আচ্ছা বাই। পরদিন সকালবেলা আমি, অনু আর অনুর আব্বু সিলেটে যাই। খুব আনন্দ করে ঈদটা সেলিব্রেট করি। একদিন আপু বলে, দেখ বোন, আমি তোর মেয়েকে সত্যি আমার ছেলে বউ করে নিতে চাই। আপু অনুর তো মাত্র 3 বছর, এখন কি করে বিয়ে হয়? ওরা বড় হোক, তারপর বিয়ের কথা ভাববো। আর ওরা যদি বড় হয়ে নিজেরা লাইফ পার্টনার খোঁজে, তখন কি হবে? ওদের কি এখন বিয়ে দেওয়া ঠিক হবে? কোনো উপায় নেই। আপু আর 2-3 বছর যাক, পরে না হয় সময় দেখে কাজে এনে ওদের বিয়ে পড়িয়ে দিব। আপাতত এত অল্প বয়সে না। ঠিক আছে, 3 বছর সময় দিলাম, তখন কিন্তু কোনো কথা শুনবো না। আচ্ছা ঠিক আছে। এরপর কেটে যায় আরো 3 বছর। অনুকে স্কুলে ভর্তি করা হয়। আর অনি ক্লাস 6 এর স্টুডেন্ট বলতে গেলে। অনেক কিছুটা বুঝে, কিন্তু অনু তো একেবারেই অবুঝ। ও তো কবুল মানেই বুঝে না। তারপর একদিন কাজে এনে ওদেরকে কবুল পরিয়ে বিয়ে দেওয়া হয়। আর এখন যে যার মতো চলবে। অনু সেদিনই হয়ে যায় অনেকের পিচ্চি বউ। আর
এই বিয়ের সাক্ষী ছিলাম আমরা দুই পরিবার। ওদের বিয়ের পর আমরা আবার ঢাকায় চলে আসি। অনুকে ভালোভাবে পড়াশোনা করতে দেই। অন্যদিকে অনেকেও পড়াশোনা চালিয়ে যায়। দেখতে দেখতে কেটে যায় আরো 5 বছর। অনেক তখন এসএসসি পাশ করলো, তারপর একটা ভালো কলেজে অ্যাডমিশন নিল, আর অনু ক্লাস 6-এ ভর্তি হলো। আরো 2 বছর কেটে গেল। অনুর জেএসসি পরীক্ষার পর ওকে ক্লাস 9-এ ভর্তি করায়। অনেকেরও দেখতে দেখতে এইচএসসি কমপ্লিট হয়ে যায়। আমরা পুনরায় সিলেটে গেলাম। অনু সেবার সিলেটে গিয়ে জানতে পারে অনেকের সাথে তার বিয়ে হয়েছে, সেই ছোট্টবেলায়। যখন অনু রীতিমতো আ জানতো না, তখনই তাকে বিয়ের মালা গলায় দিয়ে যায়। সে যাই হোক, আমরা ভেবেছিলাম অনেক আর অনু যখনই বড় হবে তখন ওদের বিয়ে দেব। তারপর কি আন্টি থেমে গেলেন কেন? এরপর অনেকের রেজাল্ট আসে। অনেক ভালো পয়েন্ট পেয়ে ভালো ভার্সিটিতে অ্যাডমিশন নেয়। নিজেটা নিজেই বুঝে নিতে শেখে। ওর এক ক্লাসমেট নিধি, মানে একটা মেয়ের সাথে অনেকের সম্পর্ক হয়ে যায়, মানে ভালোবাসা। অনু যেদিন জানতে পারে অনেক অন্য একটা মেয়েকে ভালোবাসে, সেদিন অনু নিজেকে সামলাতে পারে না। যদিও বয়স খুব কম, তবুও নিজের বরকে অন্য কেউ কেড়ে নিবে তা দেখে যে কোনো মেয়েরই হিংসে হবে। আর তাছাড়া অনু নিজেকে অনেকের পিচ্ছি বইয়ের আসনে বসিয়ে রেখেছিল। মুহূর্তেই অনু কান্নায় ভেঙে পড়ে। নিধি সেদিন অনুর কাছে এসে বলেছিল অনেক আর নিধি দুজন দুজনকে ভালোবাসে। অনু আর নিজেকে ঠিক রাখতে পারে না, ভাবতেই পারে না যে কেউ তোর জায়গাটা কেড়ে নিয়েছে, কেউ তার অনেককে তার থেকে দূরে সরিয়ে দিয়েছে। এসব ভাবতে ভাবতে কাঁদতে থাকে অনু, আর চিৎকার দিয়ে বলে, অনেক, আমি তোমার পিচ্ছি বউ, প্লিজ তুমি ফিরে এসো। তুমি এভাবে আমাকে কষ্ট দিতে পারো না, অনেক পারো না। পাগলের মতো কাঁদে অনু। অনুর কান্না দেখে অনেকে জিজ্ঞেস করা হলো, অনেক কিছু না বলে চুপ করে থাকে। আমরা সেদিন ধরেই নিয়েছিলাম অনেক নিধিকে ভালোবাসে, কারণ অনেকে নীরবতা বলে দিচ্ছিল যে সেও নিধিকে ভালোবাসে। এরপর আমি অনুকে নিয়ে ঢাকায় চলে আসি, আর ফিরে যাইনি সিলেটে। আমি চাইনি আমার মেয়ে কষ্ট পাক। আমি আমার মেয়েকে শক্ত করে তুলি, ওকে যথেষ্ট সময় দেই, আর ভুলিয়ে দিতে থাকি অনেককে। আমি যত ট্রাই করি অনেককে ভুলানোর, ততই ওর মনে অনেকের প্রতি দুর্বলতা কাজ করে। আমি বুঝতে পারি আমার মেয়ে অনেককে ভালোবেসে ফেলেছে, চাইলেও আর ওর মন থেকে অনেককে সরাতে পারবো না। আমাদের একটা ভুল সিদ্ধান্ত আমার মেয়ের সুখটা কেড়ে নিল। এসব ভাবলে আমার নিজের প্রতি ঘৃণা হয়। তখন অনু বলতো, আম্মু, তুমি শুধু শুধু নিজেকে দোষারোপ করছো। আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, এতে তোমার কোনো দোষ নেই। আর এই দেখো, আমি আজ বাসায় আর কাঁদবো না। আমি অনেককে ভুলে যাব আম্মু। আমি ভালোভাবে পড়াশোনা করব, অনেক দূরে এগিয়ে যাব। দেখবে আমি একদম ঠিক আছি, অনেককে ভুলে যাব। তারপর থেকে অনু নিজেকে সামলাতে চেষ্টা করে, পুরোটা পারেনি, এখনো মাঝে মাঝে মিনমিন করে। অনেক, তুমি কি পারো না তোমার পিচ্ছি বউটাকে ভালোবাসতে? কেন এমন করলে অনেক, কেন করলে? বাঙালি মেয়েরা যে একজনকে স্বামী হিসেবে মানে, সেটা অনুর কাছ থেকে বুঝতে পারি। ওর জীবনে যত প্রপোজাল এসেছিল সবকটি ছেলেকে ও বলতো ওর বিয়ে হয়ে গেছে, এসব বলে ছেলেদেরকে এড়িয়ে চলতো। দিন শেষে আমার মেয়েটা রাতের আধারে একা একা কাঁদতো। আমি সব বুঝতে পারতাম, কিন্তু অনুকে বুঝতে দিতাম না যে আমি ওর কষ্টটা বুঝতে পারি। অনেকের উপর খুব রাগ হতো যে অনেকের হাতে আমি আমার মেয়েকে তুলে দেবো ভেবেছিলাম, সেই অনেকে আমায় ঠকিয়েছে, আমার মেয়েকে ঠকিয়েছে। কিন্তু পরক্ষণেই মনে হতো যে অনেক এমন করতে পারে না, কোনো কারণ ছাড়া এভাবে অনেক আমাদেরকে ঠকাতে পারে না। আমার ভাবনাটাই ঠিক হয়। একদিন অনেক আমাকে কল করে। আসসালামু আলাইকুম খালামণি, কেমন আছেন? ভালো, কিন্তু তুমি কে? খালামণি, আমি অনেক। তুমি কেন ফোন করেছো? তোমার তো এখানে কিছু চাই না, ফোনটা রাখতে পারো। খালামণি, আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি ওকে কষ্ট দিতে চাইনি, আমি বাধ্য হয়েছি।
রুমে কোথায় অনেককে দেখতে পায়নি ভাবছে কোথাও চলে গেল নাকি? না না, কেন যাবে? আম্মু তো বললো ও রুমে অপেক্ষা করছে, কিন্তু রুম তো নেই, তাহলে কোথায়? ভাবতে অনু বারান্দায় তাকালো, দেখতে পেল অনেক এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। অনু আর দেরি না করে পেছন থেকে অনেককে খুব শক্ত করে জড়িয়ে ধরে। অনেক নিজের পিঠে ভারী কিছু অনুভব করলো। অনেক বুঝতে পারে কেউ পিছন থেকে ওকে খুব জোরে জড়িয়ে আছে, তাই অনেক নিজের থেকে অনুকে ছাড়িয়ে নেয়। তখন অনু বলা শুরু করে, আমাকে ক্ষমা করে দাও অনেক, আমি খুব বড় একটা ভুল করেছি। আমি সত্যিই জানতাম না যে আমাকে বাঁচাতে গিয়ে এত বড় অপমানের বোঝাটা ঘাড়ে নিতে হলো তোমাকে। আমি তোমার কাছে সারা জীবনের জন্য ঋণী হয়ে গেলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি ক্ষমারও অযোগ্য, কিন্তু কি করব বলো, আমার অন্যায়ের শাস্তি তো এতদিন ধরে পেয়ে এসেছি, তাই আজ ভুলটা বুঝতে পেরেছি বলেই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তবে তুমি যদি চাও আমাকে শাস্তি দিতে পারো, আমি কিচ্ছু মনে করব না। আমার ভুলের জন্য যদি এতদিনের শাস্তিটা কম হয়ে থাকে, তাহলে তুমি এখন যে শাস্তি দেবে সেটাই মাথা পেতে নেব। অনেকে আমি সারা জীবন তোমার মাঝে বেঁচে থাকতে চাই, প্লিজ আমাকে আর দূরে সরিয়ে দিও না। আমি একটা ভুলের মধ্যে ছিলাম, তাই এতদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। কি হলো অনেক, চুপ করে আছো কেন? কিছু বলবে না? আবার কিছু বলার নেই। ও, তা তো ঠিক, তোমার আর কি বা বলার থাকতে পারে? আমি তো তোমার কেউই ছিলাম না কোনোদিন, তাহলে কি বলার থাকতে পারে? আমিও সত্যি পাগল হয়ে গেছি। তুমি কি এসব বলতে এখানে এসছো? যদি এসে থাকো তাহলে চলে যাও, মাথা অনেক ব্যথা করছে, এখন আর কথা বলার ইচ্ছে নেই। আসলে তোমার কাছে একটা জিনিস চাওয়া ছিল, দেবে আমাকে? যদি বলি এটা তোমার কাছ থেকে প্রথম আর শেষ চাওয়া, কি হলো, দেবে না আমাকে? শেষ চাওয়া শুনে অনেক একটু কষ্ট পায় আর মনে মনে বলে, আমার যা ইচ্ছে সবই তো, তাহলে এভাবে চাই কেন? মনে খুব কষ্ট পায় অনেক। অনুকে বুঝতে না দিয়ে উল্টা জিজ্ঞেস করে, কি চাওয়ার আছে আমার কাছে যা আমি দিতে পারবো? অনেক, আমার কালকে সকালে 3 লাখ টাকা চাই, দিতে পারবে প্লিজ? টাকাটা না খুব প্রয়োজন, আমার কাছে যা আছে তাতে ম্যানেজ হবে না, টান পড়ে যাবে, তাই তোমাকে বললাম। ঠিক আছে, না থাকলে তো অন্য জায়গায় খুঁজতে হবে। আমার কাছে তো থাক, বুঝেছি তোমার কাছে টাকা নেই, ওকে অন্য কোথাও খুঁজে নেব। এই বলে অনু চলে যাওয়ার জন্য পা বাড়াতেই অনেক একটানে অনুকে ওর বুকে জড়িয়ে নেয়। অনু কিছু বুঝে ওঠার আগেই অনেক বলে, নিজের জিনিস কি কখনো চাইতে হয়? মানে? অধিকার কাটাতে শিখছো না কেন অনু? হ্যাঁ, তুমি যদি টাকা আমার কাছে আছে কিনা সেটা না বলে সরাসরি আমার কাছে বলতে পারলে না যে অনেক কাল আমাকে এত টাকা দিও। অনু, তোমার কি লাগবে না লাগবে সেটা তুমি আমার কাছে হাত পেতে নিবে কেন? তুমি নিজে তো টাকাটা নিয়ে যেতে পারতে, এইভাবে কেন বললে? সেজন্য তো আমি রেগে গেছিলাম, সরি অনু। কথাটা বলেই আবার জড়িয়ে ধরি। আমি বুঝতে পারছি যে আমি একজন সত্যিকারের মানুষকে আমার জীবনে পেয়েছি, যার জন্য আমার জন্মই হয়েছে। আচ্ছা অনেক, একটা কথা বলি। বলো। তুমি জানতে চাইলে না আমার এতগুলো টাকার কি দরকার? এই জন্য তো রাগ হয় তোমার ওপর। আরে বোকা, আবার যত টাকা পয়সা আছে সবই তোমার, আর তোমার জিনিস তুমি কি করবে সেটা একমাত্রই তোমার ব্যাপার। আমি কেন তোমার পার্সোনাল ব্যাপারে কথা বলবো? হ্যাঁ, তবে হ্যাঁ, তুমি বলতে চাইলে বলো, না বলতে চাইলে আমি জোর করবো না। এগুলো সবই তোমার জন্য অনু। এত বিশ্বাস করো আমায়, আর আমি কি না? চুপ থাকো, আর একটা কথাও বলবে না। আমি খুব ভাগ্যবতী অনেক, যে তোমার মতো একজন ভালো মানুষকে আমার জীবনে পেয়েছি। আমার জন্য নিজেকে অনেক কষ্ট দিয়েছো অনেক, আর না, আজ থেকে আর কোনো দুঃখ কষ্ট তোমাকে গ্রাস করতে পারবে না। খুব ভালোবাসি তোমায়। চুপ থাকতে বললাম বলে এইভাবে চুপ হয়ে যাবে? কথা বলবে না আমার সাথে? আমাকে সুস্থ করতে জিনিয়ার সাথে ভালোই তো অভিনয় করে ওকে পটিয়ে ফেলেছিলে। আরে ধুর, ওর সাথে তো অভিনয় করতাম। তুমি যাতে মানসিক দিক থেকে শক্ত হও আর ভুল কাজ করো। হ্যাঁ, তো ভালোবাসো? পিচ্ছি বউ। কি বললে? এটাই যে আমি আমার পিচ্ছি বউটাকে ভীষণ ভালোবাসি, নিজে থেকে বেশি ভালোবাসি তোমায়। হ্যাঁ অনেক, আমি তোমার পিচ্ছি বউ, পিচ্ছি। আমায় ছেড়ে যেও না। তোমার ছেড়ে কোথায় যাবো আমি? আর ছেড়ে যাওয়ার জন্য কি ভালোবাসছি নাকি? অনুর কপালে একটা চুমু দিয়ে বুকে চড়ায়। অনু পরম সুখে মাথা রাখে। চলো খাবে, আমি অপেক্ষা করছি। চলো। এরপর খাওয়ার টেবিলে অনেক, রিফাতকে মনে আছে? হ্যাঁ, কালকে ওর সাথে আমার কথা হয়েছে। কেন?
অনেক নিধির অপারেশনের জন্য অনেক টাকা লাগবে, 5 লাখ আমার কাছে আছে, আর 3 লাখ তোমার কাছে চেয়েছিলাম। মেয়েটাকে বাঁচানো দরকার অনেক, রিফা তোকে পাগলের মতো ভালোবাসে। তারপর অনু সব ঘটনা অনেককে বলে। সব শুনে অনেক নিজেই টাকা দিতে রাজি হয়। অনুর টাকা লাগেনি, সব খরচ অনেক নিজেই বহন করে। যা কিছুই প্রয়োজন ছিল অনেক সব ম্যানেজ করে দিত। এরপর নিধির অপারেশন হয়। কিছুদিন পর নিধি সুস্থ হয়ে যায়। 1.5 বছর পর আজ ওরা 4 জন মিলে ঘুরতে বেরিয়েছে। অনু, অনেক, নিধি, রিফাত। একজন এখন অন্যজনের প্রাণ। সবাই একসাথেই আছে আর একই বাড়িতে। গত বছর এই দিনে ওরা 4 বিয়ে করে নতুন জীবন শুরু করে। অবশেষ এ অনেক ওর পিচ্ছি বউকে আবার ফিরে পায়। এ যেন ভালোবাসাকে নতুনভাবে উপলব্ধি করা। সত্যিকারে ভালোবাসার জয় সব সময়ই হয়। ভালো থাকুক সমস্ত সত্যিকারের ভালোবাসা।